আসসালামু আলাইকুম। আহ, শিক্ষার্থীদের আহ, চাহিদা ছিল যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের ক্লাস। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ক্লাস শুরু হতে যাচ্ছে। নেট সমস্যার কারণে ক্লাস শুরু হতে দেরি হচ্ছিল। হ্যাঁ, তারপরে আমরা শুরু করেছি, দেরি হয়ে গেল। 6:30 শুরু করতে চেয়েছিলাম। সবাইকে খাতা কলম নিয়ে রেডি হতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে, যে সময় দাঁড়িয়ে আমি কথা বলছি, এই সময় পর্যন্ত, অর্থাৎ 219 বছরের অধিক কাল। এই আধুনিক যুগে রয়েছে দুটি পর্ব: উন্মেষ আর বিকাশ। উন্মেষ পর্ব 1801 থেকে 1860, বিকাশ পর্ব 1861 থেকে বর্তমান পর্যন্ত। এই গদ্য সাহিত্য কিন্তু আধুনিক যুগের সৃষ্টি। গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ এসবই আধুনিক যুগের সৃষ্টি। এসব সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে মধ্যযুগে ছিল না, প্রাচীন যুগে তো প্রশ্নই ওঠে না। বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে। প্রাচীন যুগের বৈশিষ্ট্য একরকম, মধ্যযুগের বৈশিষ্ট্য ভিন্ন রকম, আবার আধুনিক যুগের বৈশিষ্ট্য আরেক রকম। প্রাচীন যুগের সাহিত্যটা মূলত ধর্ম হলেও সেটা ব্যক্তিকেন্দ্রিক, আর মধ্যযুগের সব সাহিত্যই ধর্মকেন্দ্রিক। আর আধুনিক যুগে সেই ধর্মের জায়গায়, আহ, দেবদেবীর জায়গায় প্রতিস্থাপিত হয়েছে মানবিকতা বা মানবতাবাদ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে আরও প্রায় 40 বছর আগে থেকে। আর আরও প্রায় 40 বছর আগে মধ্যযুগের এক কবি মারা যাচ্ছেন। নাম তার ভারতচন্দ্র, উপাধি তার রায়গুণা কর, যিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তার পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি আর আধুনিক যুগের সূচনা হলো। আগে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, শেষে আমি এসব জায়গা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু লিখে দেব। যে কথা বলছিলাম, ওই ভারতচন্দ্র পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হলো আর আধুনিক যুগের সূচনা হলো। মধ্যযুগের এক কবি মারা গেলেন আর আধুনিক যুগ শুরু হলো। তাহলে এই কবি যদি আরো 10 বছর আগে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা আরো 10 বছর আগে থেকে শুরু হতো? তিনি যদি আরো 10 বছর পরে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা আরো 10 বছর পরে 1771 সাল থেকে শুরু হতো? তাহলে কেন বলা হচ্ছে যে কবি ভারতচন্দ্রের পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি, আধুনিক যুগের সূচনা? এটি বলার যৌক্তিক কারণ হচ্ছে যে মধ্যযুগে প্রায় 400 বছরের যে মঙ্গল কাব্যের ধারাবাহিকতা ছিল, ধর্মভিত্তিক তথা দেবদেবী নির্ভর যে সাহিত্যকর্মের যে ধারা ছিল, সেই ধারার পরিসমাপ্তি ঘটেছে ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে। যে কারণে এই কথাটি বলা হচ্ছে। তবে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থাপনা। তো ভারতচন্দ্রের মৃত্যু 3 বছর আগে 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এদেশে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। ইংরেজ শাসন প্রতিষ্ঠা এই বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির কিন্তু প্রধান কারণ। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরে কি হয়েছে? ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরে প্রথম আনুষ্ঠানিকভাবে মহাদেশে এলেন ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ কর্মকর্তা কর্মচারী, যাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। স্বদেশে তাদের শিক্ষা সম্পন্ন হয়নি। তাদের শিক্ষা সম্পন্ন করার জন্য এবং এই অঞ্চলের শাসনযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একে একে প্রতিষ্ঠিত হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রঙ্গমঞ্চ, নাট্যশালা, এগুলো প্রতিষ্ঠিত হবে। এতদিন কিন্তু এই অঞ্চলে স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, রঙ্গমঞ্চ ছিল না, নাট্যমঞ্চ ছিল না। ছিল শুধু এই অঞ্চলের টোল ছিল। টোলে যে মানুষ এতটুকু লেখাপড়া শিখেছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ফলে কি হবে? মানুষ কিন্তু আধুনিক হতে শুরু করবে। পাশ্চাত্যের ধাঁচে কিন্তু মানুষ বেড়ে উঠতে শুরু করবে। যে নারী এই অঞ্চলের চার দেয়ালের আষ্টে পৃষ্ঠে বন্দী ছিল, সেই নারীও কিন্তু একটা সময় পুরুষের পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করবে। এবং ধীরে ধীরে মানুষ যে আধুনিক হতে শুরু করবে, সেই ছোঁয়াটাই কিন্তু যে লাগবে সাহিত্যের গায়ে। আর সাহিত্যের গায়ে যখন সেই ছোঁয়াটা লাগবে, তখনই সৃষ্টি হবে গদ্য সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, প্রহসন। হঠাৎ করে যে 1800 সালের
ওই রাত 12টা 1 মিনিটে আধুনিক যুগ শুরু হয়ে গেল তা কিন্তু নয়। আধুনিক যুগ সৃষ্টি হতে সময় লেগে গিয়েছে। আধুনিক যুগ সৃষ্টি হতে সময় লেগেছে প্রায় 40 বছর সময় লেগেছে। আধুনিক যুগ পরিপক্ক হতে সময় লেগেছে 100 বছর। তাহলে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এর সাধারণ কারণ হচ্ছে কবি ভারতচন্দ্রের মৃত্যু, আর বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রধান কারণ হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থাপনা। কবি ভারতচন্দ্রের আহ, মৃত্যু এবং আহ, ইংরেজ শাসন ব্যবস্থাপনা, এই দুটি প্রধান কারণ ছাড়াও আহ, আরেকটি কারণ রয়েছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টি, সেটা হচ্ছে কবি ভারত এই আহ, কবি ভারতচন্দ্রের মৃত্যুর আগে, অর্থাৎ ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখব দুজন আহ, ব্রিটিশ নাগরিকের ভূমিকা রয়েছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে। সেই দুজন ব্রিটিশ নাগরিকের একজন হলেন ডক্টর জন টমাস, অন্যজন হলেন উইলিয়াম কেলি। ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর 70-80 দশকে ইংল্যান্ডের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই মহাদেশে পাড়ি জমান 1784 সালে। তিনি এলেন চিকিৎসক হয়ে, শুরু করে দিলেন ধর্ম প্রচার। তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী যিনি সর্বপ্রথম এই মহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচার করে তার মন ধরেনি, যেহেতু তিনি পেশায় একজন ফিজিশিয়ান ছিলেন, চিকিৎসক ছিলেন, যে কারণে তিনি চিকিৎসা সেবা দিতে চাইলেন। কিন্তু তিনি যে চিকিৎসা সেবা দিতে চাইলেন, ব্রিটেনের যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, এই অঞ্চলের লোকেরা তা অ্যাকসেপ্ট করেনি। কারণ হচ্ছে এই অঞ্চলের লোকেরা চিকিৎসা সেবা বলতে বুঝেছে রোগ ব্যাধি হলে বনে জঙ্গলে প্রবেশ করতে হয়, সেখান থেকে লতাপাতা এনে ভক্ষণ করে রোগ নিরাময় করতে হয়, যে কারণে ডক্টর জন টমাসের গ্রহণযোগ্যতা এখানে পায়নি। ডক্টর জন টমাস নিরুপায় হয়ে তিনি ভাবলেন যে এই অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার জন্য আরো বহুমুখী কার্যক্রম চালু করা যায় কিনা। এই জন্য তিনি সুদূর ইংল্যান্ড থেকে, স্বদেশ ভূমি থেকে তিনি ডেকে আনলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি বাংলাদেশে পা রাখলেন 1791 সালে। উইলিয়াম কেরিকে পেয়ে ডক্টর জন টমাসের আর আনন্দ ধরে না। তার কারণ হচ্ছে ডক্টর জন টমাস বুঝতে পেরেছিলেন আমি একজন মেধাবী পুরুষকে পেয়েছি। উইলিয়াম কেরি অত্যন্ত মেধাবী ছিলেন, এতটাই মেধাবী ছিলেন উইলিয়াম কেরি যে 1793 সালে তিনি এসেছিলেন। বিতর্ক আছে বিষয়ে 1751, মতান্তরে 1793। আমরা 1793 এই সালটি নেব। 1793 সাল থেকে 1800 সাল পর্যন্ত এই 5-6টি বছরের মধ্যে উইলিয়াম কেরি মহাদেশের 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন, এত মেধাবী ছিলেন। এই উইলিয়াম কেরিকে সাথে নিয়ে ডক্টর জন টমাস এই অঞ্চলে মিশন প্রতিষ্ঠা করতে চাইলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু কি বিষয় হলো যে সেই মিশন প্রতিষ্ঠিত হওয়ার আগেই যে ডক্টর জন টমাস হঠাৎ করে মারা গেলেন। তার স্বপ্ন ছিল মিশন প্রতিষ্ঠিত হবে, সেই মিশনের মাধ্যমে নানামুখী বহুমুখী সেবাকর্ম ছড়িয়ে পড়বে মহাদেশে, কলকাতা থেকে বহুমুখী সেবা ছড়িয়ে পড়বে। কিন্তু সেই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হওয়ার আগে হঠাৎ করে 1800 সালে তিনি উন্মাদ হয়ে মারা গেলেন, পাগল হয়ে মারা গেলেন। তিনি মারা গেলে উইলিয়াম কেরি দেখলেন, আরে যিনি আমাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখলেন, আমার তো বসে থাকা চলে না। তিনি তড়িঘড়ি করে এবছরেই জোশুয়া মাসম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং ডেনিশদের সহযোগিতায় কলকাতার অধীনে প্রতিষ্ঠা করে ফেললেন সেই শ্রীরামপুর মিশন। আর সেই শ্রীরামপুর মিশনের প্রথম পাদ্রী হয়ে বসলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের প্রথম পাদ্রী হলেন। সাউন্ড কম আছে, সাউন্ড বাড়াতে হবে। যে এই মিশন প্রতিষ্ঠিত হলো, আর এই মিশনের প্রথম আহ, অবদান হচ্ছে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হলো। শ্রীরামপুর মিশনের প্রথম অবদান হচ্ছে এই মিশনের পৃষ্ঠপোষকতায় চার্লস উইলকিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করবেন। আজকে যেটা আমরা লিখি এটা কিন্তু আহ, এই যে বাংলা মুদ্রাক্ষরে যে আমরা লিখছি আজকে, এটা কিন্তু খোদাই করেছিলেন পঞ্চানন কর্মকার এবং এটার ইনস্ট্রাকশন দিয়েছিলেন উইলিয়াম কেরি। আর সেই উইলিয়াম কেরি কিন্তু বাংলা মুদ্রাক্ষরের জনক, বাংলা যে বর্ণ, এই বর্ণের জনক হলেন তিনি। 1808 সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়। অর্থাৎ শ্রীরামপুর মিশনে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে অধিকাংশ ডেনিশ ছিল, ডেনিশদের নেতৃত্বে কর্তৃত্বে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, উইলিয়াম কেরি তিনি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন, কিন্তু জোশুয়া মাসম্যান, ওয়ার্ডসওয়ার্থ, এরা তো সব
ডেনমার্ক থেকে এসেছিলেন। এই জন্য ডেনিশদের এখানে একটা নেতৃত্ব কর্তৃত্ব ছিল, সেটা ব্রিটিশ সরকার 1808 সালে শ্রীরামপুর মিশন ইংরেজদের হাতে চলে যাবে। ইংরেজদের হাতে চলে গেলে তাই বলে ডেনিশদের এখান থেকে ছাঁটাই করেন, তারা এখানে কাজ করেছে। 1809 সালে আমরা দেখব শ্রীরামপুর মিশনের এই প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি এই বাইবেলের পূর্ণাঙ্গ অনুবাদ করে ফেলবেন, বাংলায় প্রথম বাইবেলের বাংলা অনুবাদ করবেন এবং মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশ করবেন। এবং এই মিশন থেকে কিন্তু এই যে জোশুয়া মার্শম্যানকে সাথে নিয়ে উইলিয়াম কেরি এই মিশন প্রতিষ্ঠা করেছিলেন, সেই জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যানের সন্তান বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হয়ে যাবে 1818 সালের এপ্রিল মাসে, এবং তারপরের মাসে মে মাসে সমাচার দর্পণ প্রকাশিত হবে। তবে এই মহাদেশের প্রথম পত্রিকা কিন্তু দিগদর্শন নয়, এই মহাদেশের প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট, যেটি প্রকাশিত হয়েছিল 1780 সালে, যেটি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। এই ছিল বাংলা সাহিত্যের আধুনিক যুগ সূচনা পর্বে থেকে কথা। এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখতে হবে সবাইকে। আমি আরেকটা কথা বলি, যারা অফলাইনে আগে ক্লাস পেয়েছে, কিছু ফ্রি ক্লাস করিয়েছি, সেই সব ক্লাস যারা যারা পেয়েছে তাদের হ্যাঁ তাদের বললে চলবে না যে এটা হয়ে গেছে, কিন্তু আমরা তো এখানে প্রত্যেকটা ক্লাস আমরা নিতে চেয়েছি। আগে পেলে যে সেই ক্লাসটা করা যাবে না এমনটিও অবশ্য না, সেকেন্ড টাইম করলে অসুবিধা কোথায়? কারণ আমরা তো এই যে ব্যাচটা চালু করেছি, এই ব্যাচে তো আগে সেখানে কোথায় ফ্রি ক্লাস হয়েছে না হয়েছে সেটা তো সবাই যারা নতুন তারা দেখবে না, তারা চাবে প্রত্যেকটা ক্লাসই হোক, এই জন্য ক্লাসগুলো করতে হবে। আর আমি প্রত্যাশা করব যে যারা একবার ক্লাস পেয়েছে কোনো ক্লাস, আবার দ্বিতীয়বার করাও কিন্তু ভালো হবে, ঠিক আছে? আর সরাসরি একটা লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হয়ে ক্লাস করা, সেটা একটা চান বটে। হ্যাঁ, লাইভ থাকলো পরে দেখে নিলাম, সেটার গুরুত্ব যথেষ্ট কম থাকে। এই জন্য লাইভ ক্লাস যারা পায়নি তারা তো করবেই, যারা বা পেয়েছে তারা আবার করবে, করলে লাভ আছে, কারণ এটা আবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? সবাইকে লিখতে হবে, এখন একটা হেডলাইন দিতে হবে, বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভূমিকা। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভূমিকা। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভূমিকা, এটা হেডলাইন দিয়ে নিচে লিখতে হবে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ, দেখো কোনো কমেন্টস না। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সমান 219 বছরের অধিক কাল। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত 219 বছরের অধিক কাল। আবার নিচে আলাদা করে লিখতে হবে স্টার চিহ্ন দিয়ে। আধুনিক যুগে দুটি পর্ব লিখতে হবে, আধুনিক যুগে দুটি পর্ব। আধুনিক যুগের দুটি পর্ব। আজকের ভিডিওটা কিন্তু আমরা রাখবো না, যেন মনোযোগ দিয়ে করতে হবে। আধুনিক যুগের দুটি পর্ব, এক হচ্ছে উন্মেষ পর্ব, উন্মেষ পর্ব, দুই হচ্ছে বিকাশ পর্ব। বিকাশ পর্ব, উন্মেষ পর্বের পাশে লিখতে হবে 1801 থেকে 1860, এখানে লিখতে হবে 1861 থেকে 1861 থেকে বর্তমান। 1801 থেকে 1860, 1861 থেকে বর্তমান, ঠিক আছে? এই কথাটুকু লিখতে হবে। নিশ্চয়ই লেখা শেষ হয়েছে, এবার লিখতে হবে গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। গদ্য সাহিত্য আধুনিক যুগের সৃষ্টি লিখতে হবে, গদ্য সাহিত্য আধুনিক যুগের সৃষ্টি। গদ্য সাহিত্য আধুনিক যুগের সৃষ্টি, আর তা হচ্ছে গল্প, গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ। গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি, আর তা হচ্ছে গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ। এবার নিচে লিখতে হবে বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে।
সবাইকে লিখতে হবে বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। 1, প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক। লিখতে হবে প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক। বলছিলাম যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রধান তিনটি বৈশিষ্ট্য। প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক, আর ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক। মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ধর্ম, মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ধর্ম। আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য মানবিকতা তথা মানবতাবাদ। মানবিকতা তথা মানবতাবাদ লিখতে হবে। আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য মানবিকতা তথা মানবতাবাদ। মানবিকতা তথা মানবতাবাদ। নিচে আলাদা করে লিখতে হবে স্টার চিহ্ন দিয়ে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও, লিখতে হবে বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে কবি ভারতচন্দ্রের মৃত্যুর পরের বছর 1761 সাল থেকে। 1761 সাল থেকে। আমি কথাটা আবার বলছি, বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে কবি ভারতচন্দ্রের মৃত্যুর পরের বছর 1761 সাল থেকে। ওকে, এবার নিচে এইভাবে স্টার চিহ্ন লিখতে হবে যে গবেষকগণ মনে করেন কবি ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি আর আধুনিক যুগের সূচনা হয়। ওকে, এবার নিচে একটা কথা লিখতে হবে, কবি ভারতচন্দ্রের মৃত্যু বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির একটি সাধারণ কারণ। কবি ভারতচন্দ্রের মৃত্যু বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির সাধারণ কারণ। কবি ভারতচন্দ্রের মৃত্যু বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির সাধারণ কারণ। এবার লিখতে হবে আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ ইংরেজ শাসন ব্যবস্থাপনা। ইংরেজ শাসন ব্যবস্থাপনা, এই কথাটা লিখতে হবে। আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ ইংরেজ শাসন ব্যবস্থাপনা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে আধুনিক যুগ সৃষ্টির সাধারণ কারণ কবি ভারতচন্দ্রের মৃত্যু, আর আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থাপনা। নিচে স্টার চিহ্ন লিখতে হবে যে কবি ভারতচন্দ্রের মৃত্যু 3 বছর আগে 1757 সালে কবি ভারতচন্দ্রের মৃত্যু 3 বছর আগে 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। 1757 সালে
পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। আবার স্টার দিয়ে লিখতে হবে, স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উপমহাদেশে আসেন। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই উপমহাদেশে আসেন ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারী। ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারী। ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারী। ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারী, যাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। যাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। দেখা যায় দেখা যায় সেভাবে না। যাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। আবার লিখতে হবে স্বদেশে তাদের শিক্ষা, এতটুকু লিখলেই চলবে। যাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে, শেষ। এবার নিচে একটু আলাদা করে লিখতে হবে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে দুজন ব্রিটিশ নাগরিকের ভূমিকা অগ্রগণ্য। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে দুজন ব্রিটিশ নাগরিকের ভূমিকা অগ্রগণ্য। ব্রিটিশ নাগরিকের ভূমিকা অগ্রগণ্য। ব্রিটিশ একজন হলেন ডক্টর জন টমাস, একজন হলেন ডক্টর জন টমাস, অন্যজন হলেন উইলিয়াম কেরি। ডক্টর জন টমাস, উইলিয়াম কেরি। ডক্টর জন টমাস, উইলিয়াম কেরি। এবার নিচে আলাদা করে স্টার চিহ্ন লিখতে হবে। ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর বা 1800 শতকের, ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর বা 18 শতকের, হ্যাঁ মন্ডল, এই যে লাইভ ক্লাসে আছে তো, লাইভ ক্লাসে শেষ করে ফোন দেই। উইলিয়াম কেরি, কি যেন কোথায় ছিলাম? আচ্ছা, ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর 70-80 দশকে ইংল্যান্ডের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। আবারও বলছি, ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর মানে 18 শতকের 70-80 দশকের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। আবার সেটাতে লিখতে হবে, তিনি মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে 1784 সালে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই উপমহাদেশে পাড়ি জমান। জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই উপমহাদেশে পাড়ি জমান। আবার সেটাতে লিখতে হবে, তিনি আসেন চিকিৎসক হয়ে শুরু করেন ধর্মপ্রচার। তিনি আসেন চিকিৎসক হয়ে শুরু করেন ধর্মপ্রচার। তিনিই প্রথম
আবার নিচে লিখতে আলাদা করে, তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী, তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী, তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী যিনি সর্বপ্রথম এই উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। ডক্টর জন টমাস আর কি, তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী যিনি সর্বপ্রথম এই উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। এবার নিচে আলাদা করে লিখতে হবে, তিনি জন টমাস, তিনি এই উপমহাদেশে বহুমুখী সেবা দেওয়ার জন্য স্বদেশ ভূমি থেকে ডেকে নিয়ে আসেন উইলিয়াম কেরিকে। স্বদেশ ভূমি থেকে ডেকে আনেন উইলিয়াম কেরিকে। স্বদেশ ভূমি থেকে ডেকে আনেন উইলিয়াম কেরিকে। এবার লিখতে হবে, উইলিয়াম কেরি উপমহাদেশে আসেন 1793 সালে। 91-93 দুটো তথ্যই আছে, তবে 93টাই সঠিক। মানে এটাই অধিকাংশ সোর্স থেকে আমরা দেখতে পাই যে 1793, এবং এই সোর্সটাই খুব স্ট্রং যে তিনি 1793-তে এই উপমহাদেশে এসেছিলেন। তিনি আসেন, উইলিয়াম কেরি উপমহাদেশে আসেন 1793 সালে। এবার লিখতে হবে, উইলিয়াম কেরি এতটাই মেধাবী ছিলেন যে 1793 থেকে 1800, তিনি এতটাই মেধাবী ছিলেন যে 1793 থেকে 1800 এই 5-6 বছরের মধ্যে তিনি এই উপমহাদেশের 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন। আবার বলছি, তিনি এতটাই মেধাবী ছিলেন যে 1793 থেকে 1800 এই 5-6 বছরের মধ্যে তিনি এই উপমহাদেশের 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন। এই মহাদেশের 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন। নিচে আলাদা করে লিখতে হবে, স্টার দিয়ে লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাংলা ভাষা ও সাহিত্যে যে বিদেশির অবদান সবচেয়ে বেশি তার নাম উইলিয়াম কেরি। বাংলা ভাষা ও সাহিত্যে যে বিদেশির অবদান সবচেয়ে বেশি তার নাম উইলিয়াম কেরি। বাংলা ভাষা ও সাহিত্যে যে বিদেশির অবদান সবচেয়ে বেশি তার নাম উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি বাংলা ভাষা ও সাহিত্যে যে বিদেশির অবদান সবচেয়ে বেশি তার নাম উইলিয়াম কেরি। আবার স্টারে লিখতে হবে, এই উইলিয়াম কেরি এতটাই মেধাবী ছিলেন 1793 থেকে 1800 সাল পর্যন্ত এই মহাদেশে 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন। এবার লিখতে হবে, এই উইলিয়াম কেরিকে সাথে নিয়ে ডক্টর জন টমাস মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এই উইলিয়াম কেরিকে সাথে নিয়ে ডক্টর জন টমাস মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এই উইলিয়াম কেরিকে সাথে নিয়ে ডক্টর জন টমাস মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। আবার স্টারে লিখতে হবে, মিশন প্রতিষ্ঠার আগেই 1800 সালে ডক্টর জন টমাস উন্মাদ হয়ে মারা যান। ডক্টর জন টমাস উন্মাদ হয়ে বা পাগল হয়ে মারা যান। 1800 সালে ডক্টর জন টমাস উন্মাদ হয়ে বা পাগল হয়ে মারা যান। এবার নিচে স্টারে লিখতে হবে, ডক্টর জন টমাস মারা গেলে উইলিয়াম কেরি তড়িঘড়ি করে 1800 সালে জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড
উইলিয়াম ওয়ার্ড ও ডেনিশদের সহযোগিতায় জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড ও ডেনিশদের সহযোগিতায় কলকাতার অদূরে প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন। জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড ও ডেনিশদের সহযোগিতায় কলকাতার অদূরে প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন। এই মিশনের প্রথম পাদ্রী হলেন উইলিয়াম কেরি। লিখতে হবে, এই মিশনের প্রথম পাদ্রী হলেন উইলিয়াম কেরি। এই মিশনের প্রথম পাদ্রী হলেন উইলিয়াম কেরি। আবার ইস্টাতে লিখতে হবে, এই মিশনের প্রথম অবদান, এই মিশনের প্রথম অবদান, এই মিশনের প্রথম অবদান, এই মিশনের পৃষ্ঠপোষকতায়, এই মিশনের পৃষ্ঠপোষকতায় চার্লস উইলকিন্সের নির্দেশনায় 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 চার্লস কিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। চার্লস উইলকিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। আবার বলছি, এই মিশনের প্রথম অবদান, এই মিশনের পৃষ্ঠপোষকতায় চার্লস উইলকিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। তাহলে বাংলা মুদ্রাক্ষরের খোদাইকারী হলেন পঞ্চানন কর্মকার, আর যিনি নির্দেশনা দিয়েছিলেন তিনি কিন্তু বাংলা মুদ্রাক্ষরের জনক, বাংলা বর্ণের জনক, বাংলা বর্ণের জনক চার্লস উইলকিন্স, যিনি নির্দেশনা দিয়েছিলেন। পঞ্চানন কর্মকার কিন্তু খোদাইকারী। মনে রাখতে হবে, পঞ্চানন কর্মকার কিন্তু বাংলা মুদ্রাক্ষরের জনক নয়। ঠিক আছে, এবার নিচে আলাদা করে লিখতে হবে, 1808 সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়। 1808 সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়। আবার স্ট্রাকচারে লিখতে হবে, 1809 সালে 1809 সালে 1809 সালে 1809 সালে এই মিশনের পাদ্রী উইলিয়াম কেরি সর্বপ্রথম বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন। বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন এবং মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশ করেন। বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন এবং মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশ করেন। মঙ্গল সমাচার, মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশ করেন। এবার নিচে স্ট্রাকচার লিখতে হবে, এপ্রিল 1818 এপ্রিল 1818 শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যানের জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় বাংলা ভাষার প্রথম পত্রিকা
বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হয়। দিগদর্শন, বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হয় এপ্রিল 1818, জ্যৈষ্ঠ মাস মেনে ছেলে জন ক্লার্ক মাসমানের সম্পাদনায় বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি? দিগদর্শন। এটা কিন্তু বহুবার বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। নিচে আলাদা করে লিখতে হবে মে 1818, মে 1818 এই মিশনের পৃষ্ঠপোষকতায় এবং তারই সম্পাদন মানে জন ক্লার্ক মাসম্যানের সম্পাদনায় বাংলা ভাষার দ্বিতীয় পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। সমাচার দর্পণ, সমাচার, বাংলা ভাষার দ্বিতীয় পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। তাহলে এপ্রিলে প্রকাশিত হলো দিগদর্শন, ঠিক তারপরের মাস মে মাসে প্রকাশিত হলো সমাচার দর্পণ। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকার নাম কিন্তু সমাচার দর্পণ। এটাও কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছিল যে বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকাটার নাম কি? সমাচার দর্পণ। একবার কিন্তু এসে গেছে বাংলা ভাষার প্রথম পত্রিকা কি? দিগদর্শন। এটা সবাই মুখস্থ করেছে, কিন্তু পিএসসি ঘুরে বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকা কোনটি তখন কিন্তু কেউ পারেনি। এই জন্য মনে রাখতে হবে, আগেই তথ্য জেনে নিতে হবে যে বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকা কি? সমাচার দর্পণ। কিন্তু এই উপমহাদেশের প্রথম পত্রিকা কিন্তু বেঙ্গল গেজেট। কিন্তু এই মহাদেশের প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট, গয়াকার বর্গে জয়কার ট গেজেট, বেঙ্গল গেজেট, গয়াকার ভাষার। তবে এই মহাদেশের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট। এটা কিন্তু ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস, মোস্ট ইম্পর্টেন্ট, জেমস অগাস্টাস হিকি। হিকি। তাহলে এই মহাদেশের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট, যেটি ইংরেজি ভাষায়, এটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। এটির প্রকাশকাল 1780। 1780 সালে বেঙ্গল গেজেট কিন্তু প্রকাশিত হয়। এই পত্রিকাটির কাজ ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে নানা রকম সমালোচনা করেছে। এই জন্য এই পত্রিকার উপরে সেন্সর জারি করা হয়েছিল পরবর্তীতে, এবং পত্রিকার পথ কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই দিগদর্শন আবার প্রকাশিত হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? দিগদর্শন। কিন্তু এই মহাদেশের প্রথম পত্রিকা কোনটি? তাহলে কিন্তু হবে হচ্ছে বেঙ্গল গেজেট। আর এই মহাদেশের তৃতীয় পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকা কোনটি? তাহলে সমাচার দর্পণ হবে। অর্থাৎ প্রশ্নের উপর কিন্তু ডিপেন্ড করছে যে সঠিক উত্তর কোনটি। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু বুঝে সুঝে আনসার করতে হবে। ঠিক আছে, এই ছিল বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভূমিকা শ্রীরামপুর মিশন সম্পর্কিত কথা, এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে দিলাম। এখন আমরা সামনের দিকে আগাবো। কয়টা বাজে দেখি? 7:30। ঠিক আছে, এবার লিখতে হবে ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। একটা হেডলাইন আন্ডারলাইন দিতে হবে। ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য, যেভাবে হেডলাইন দিতে হবে, ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য সম্পর্কে শুনতে হবে, তারপর লিখতে হবে ফোর্ট উইলিয়াম কলেজ তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 মে 1800 সাল এই কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও এই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সাল, এবং দুটো বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়েছিল। এক মারাঠি ভাষা বিভাগ, দুই হচ্ছে সংস্কৃত ভাষা বিভাগ। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে
যেসব ইংরেজ সিভিলিয়ানরা এই মহাদেশে এসেছিলেন তাদের তো অধিকাংশের বয়সই ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। তাদের তো স্বদেশে শিক্ষা সম্পন্ন হয়নি। তাদের শিক্ষা সম্পন্ন করার জন্য এবং এই অঞ্চলের শাসনযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজে প্রথমে মারাঠি ভাষা বিভাগ, সংস্কৃত ভাষা বিভাগ দিয়ে শুরু হলো এবং 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? কোনো বাঙালিকে খুঁজে পাওয়া গেল না। কে ফোর্ট উইলিয়াম কলেজের দায়িত্ব পালন করতে পারবে? ডাকো উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি কোথায় আছেন? ওই যে শ্রীরামপুর মিশনে বসে আছেন। তাকে ডাকা হলো, বলা হলো বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে। সেদিন উইলিয়াম কেরি ফার্স্ট বলে দিয়েছিলেন যে বাংলা আমি শিখিনি। কিন্তু বাংলা আমি শিখিনি এই কথা যেমন সত্য ছিল না, আবার এই কথা বলে তিনি মুক্তিও পেলেন না। কারণ হচ্ছে উইলিয়াম কেরিতে মহাদেশের 12 থেকে 13টি ভাষা তিনি ইতিমধ্যে শিখেছেন। বাংলা তিনি শেখেন এই কথা সত্য ছিল না, কারণ তিনি যখন সুদূর ইংল্যান্ড থেকে এই মহাদেশে পাড়ি জমাচ্ছিলেন তখন কিন্তু তিনি খালাসিদের কাছ থেকে এতটুকু হলে বাংলা শিখে ফেলেছিলেন। কিন্তু আজকে যখন তাকে বলা হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে, তখন তিনি বলে দিলেন দেখো বাংলা আমি শিখিনি। কেন তিনি বললেন? তিনি অনেকগুলো দায়িত্ব পালন করছেন। একটা মিশনের চিফ, তিনি পাদ্রী, সেখানে তিনি মিশনের দায়িত্ব পালন করছেন, বাইবেলের বাংলা অনুবাদ শুরু করেছেন, বিভিন্ন ভাষার অভিধান রচনা করছেন, পঞ্চানন কর্মকারকে খুঁজে বের করলেন, চার্লস উইলকিন্সকে ডেকে নিয়ে আসছেন, বাংলা মুদ্রাক্ষর আধুনিক করবেন, তিনি খোদাই করার কাজে লাগিয়েছেন। এদিকে ব্রিটিশদের সাথে নানান রকম যোগাযোগ করতে হচ্ছে, সেটা আবার ইংরেজদের হাতে চলে যাচ্ছে এবং তিনি 1809 সালে এই বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ তিনি প্রকাশ করছেন। এদিকে পত্রিকা বের করার জন্য জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লাস মার্শম্যানকে রেডি করছেন। এগুলো পত্রিকা পরবর্তীতে বের হচ্ছে। এগুলোর পূর্ব প্রস্তুতি এবং ভাষা নিয়ে বহুবিধ কাজ এবং মিশনের দায়িত্বের কারণে সেদিন তিনি বলে দিয়েছেন শোনো বাংলা আমি শিখিনি। বাংলা আমি শিখিনি এই কথা বলে সেদিন নিস্তার তিনি পেলেন না। তার কারণ ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ ঠিকই বুঝতে পেরেছিলেন যিনি ইতিমধ্যে এতগুলো ভাষা শিখতে পেরেছেন আর তিনি বাংলা শেখেননি, এই কথা সত্য নয়। তার বাংলা বিভাগের দায়িত্ব চাপিয়ে দিলেন। শেষ পর্যন্ত উইলিয়াম কেরি বাংলা বিভাগের দায়িত্ব নিলেন। এবছরেই তিনি বাংলা ভাষায় একটি গ্রন্থ রচনা করে ফেললেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে কথোপকথন, যার এক পৃষ্ঠা ছিল বাংলা, অপর পৃষ্ঠা ছিল ইংরেজি, যেটি কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত। আমাদের ভাবতে অবাক লাগে কিভাবে একজন বিদেশি সুদূর ইংল্যান্ড থেকে এসে কলকাতার আঞ্চলিক সেই জটিল ভাষা, আজ থেকে 200 বছর আগের যে জটিল ভাষা ছিল সেটা কিভাবে তিনি রপ্ত করতে পেরেছিলেন। আমরা 1,47,570 বর্গ কিলোমিটারের দেশে যা বাস করে উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এই সিলেটি ভাষা, চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা তাদের কাছে দুর্বোধ্য মনে হয়, বোঝে না। আর কিভাবে একজন বিদেশি এসে সেই কলকাতার জটিল আঞ্চলিক ভাষা তিনি রপ্ত করতে পেরেছিলেন। কলকাতা আজ থেকে 200 বছর আগে কলকাতার আঞ্চলিক ভাষা যে কতটা জটিল ছিল সেটা বোঝা যায়। প্যারীচাঁদ বিদ্রোহ টেকচাঁদ ঠাকুরের আড়ালের ঘরে দুলাল উপন্যাসটি পড়লে বোঝা যায় যে সেই সময়ের ভাষা কত দুর্বোধ্য ছিল। সেই আঞ্চলিক ভাষা তিনি রপ্ত করেছিলেন, শুধু রপ্ত করেছিলেন না, তিনি গ্রন্থ রচনা করে ফেলেন, যে গ্রন্থটির নাম ছিল কথোপকথন। এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি, কলকাতার আঞ্চলিক ভাষাতে যে কথা বলছিলাম। এই গ্রন্থে তিনি অনেক রকম সংলাপ দিয়েছেন। রাস্তায় মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, অফিসে কর্মকর্তা কর্মচারী কিভাবে পরস্পরের কথা বলবে, তারপর মালিকে কিভাবে বাগান করার নির্দেশ দিবে, দুই সখী সেই নদীর ঘাটে জল আনতে যে তারা কত সব সেখানে আলাপ করে, সেসব কথাও কিন্তু সেই কথোপকথনের মধ্যে রয়েছে। তিনি গদ্য গ্রন্থ রচনা করে দিলেন। এতদিন বাংলা সাহিত্যে গদ্য ছিল না, ছিল শুধু কাব্য আর কাব্য। এখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বাংলা বিভাগ খোলা হয়েছে, পড়াবে কি? গদ্য আছে, কোন বই পড়াবে? মধ্যযুগের কাব্য পড়াবে, রোমান্টিক কাব্য পড়াবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়াবে, পদাবলী সাহিত্য পড়াবে, ভাষা শিখবে, এগুলো পড়ে। কিন্তু এগুলো ছাড়া তো আর কিছু নেই। একজন বিদেশি এসে কিন্তু আমাদের গদ্য রচনা করে দিচ্ছেন। গল্প নাই, উপন্যাস নাই, নাটক নাই, প্রহসন নাই, প্রবন্ধ নাই, কিচ্ছু নাই, গদ্য সাহিত্য তিনি লিখে দিলেন যে পড়াও। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তিনি গদ্য গ্রন্থে কনভারসেশন স্টাইল এটা লিখে দিলেন, এটা পড়াও। তিনি শুধু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের দায়িত্ব নেননি, তিনি এই কলেজের প্রথম প্রিন্সিপাল হয়েছিলেন, প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, তারপর বাংলা বিভাগের দায়িত্ব তিনি পালন করছেন। এরপরে তিনি
ফোর্ট উইলিয়াম কলেজের জন্য আরেকটি গ্রন্থ রচনা করে দিলেন, যে গ্রন্থটির নাম হল ইতিহাসমালা, যেটি প্রকাশিত হয় 1812 সালে। 1812 সালে ইতিহাসমালা প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থে মোট 150টি গল্প রয়েছে। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ। এই দুটো গ্রন্থ তিনি এই কলেজের জন্য লিখে দিলেন। প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, বাংলা বিভাগের দায়িত্ব পালন করছেন এবং গ্রন্থ রচনা করে দিচ্ছেন। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এবং উইলিয়াম কেরি মুন্সি বা সহকারী রামরাম বসু, উনি কি বসে আছেন? উনি কিন্তু বসে নেই। উনিও রচনা করে ফেলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। 1801 সালে প্রকাশিত হয়ে গেল রাজা প্রতাপাদিত্য চরিত্র। 1801 সালে প্রকাশিত হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গ্রন্থ। কথোপকথনে 1801 সালে প্রকাশিত হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 সালে প্রকাশিত হচ্ছে, কিন্তু রাজা প্রতাপাদিত্য চরিত্র কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সুতরাং যদি প্রশ্ন হয় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গ্রন্থ কোনটি, তাহলে রাজা প্রতাপাদিত্য চরিত্র হবে। আর যদি প্রশ্ন হয় ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে কোনো বিদেশি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ, তাহলে কথোপকথন হবে। তাছাড়া এই রামরাম বসু তিনি আরেকটি গ্রন্থ রচনা করে ফেললেন, সেটির নাম হচ্ছে লিপিমালা। ফোর্ট উইলিয়াম কলেজে আরেক পণ্ডিত, তার নাম হচ্ছে গোলকনাথ শর্মা, তিনি রচনা করে ফেলেন হিতোপদেশ। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত, যিনি সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থের সংখ্যা 5টি: 32 সিংহাসন, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, হিতোপদেশ। 5টি গ্রন্থ রচনা করে ফেললেন। হিতোপদেশ 2 জন রচনা করেছেন, গোলকনাথ শর্মা রচনা করেছেন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছেন। ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষার পণ্ডিত রাজীব লোচন মুখোপাধ্যায়, তিনি রচনা করে ফেলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, বিখ্যাত গ্রন্থ রচনা করে ফেললেন। ফোর্ট উইলিয়াম কলেজের জন্য গ্রন্থ রচনা করছেন। কথা কিন্তু বুঝতে হবে, এসব জায়গা থেকে বিশেষ পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সুতরাং কথা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং এগুলো আমি লেখাবো না, মনোযোগ দিয়ে শুনে লিখে নোট করতে হবে। একটা পার্ট লিখে দিয়েছি, এই পার্টটা শুধু বলবো, লিখতে হবে পরে। এদিকে চণ্ডীচরণ মুন্সি, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, তিনি রচনা করে ফেললেন তোতা ইতিহাস। চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস। তারিণীচরণ মিত্র রচনা করে ফেলেন দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট। হরপ্রসাদ রায় রচনা করে ফেলেন পুরুষ পরীক্ষা। 1801 থেকে 1815 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগে এই গ্রন্থগুলো রচিত হলো ফোর্ট উইলিয়াম কলেজের জন্য তথা ইংরেজ সিভিলিয়ানদের জন্য। স্বদেশে যাদের শিক্ষা সম্পন্ন হয়নি, নবীন অফিসার যাদের বয়স 14 থেকে 18 বছরের মধ্যে, এই অঞ্চলের মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য এই ভাষার তাদের শেখানোর ব্যবস্থা করা হলো। এই গ্রন্থগুলো লিখে দেওয়া হলো। 1815 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ ভালো চলেছে, কিন্তু 1815 সালের পরে ফোর্ট উইলিয়াম কলেজ ভালো চলেনি। কেন? কারণ 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট হয়ে যাতে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করতে পারে। অর্থাৎ হিন্দু কলেজে ইংরেজি পড়ানোর গুরুত্বটা বেশি ছিল, জোর বেশি ছিল। বেশি থাকার কারণে কলকাতাবাসীরা সব হিন্দু কলেজের দিকে শিখলো। আর নবীন অফিসাররা দেখলো, আরে বাঙালি তো ইংরেজি শিখছে, আমরা কেন কষ্ট করে এই মারাঠি সংস্কৃত বাংলা শিখবো? অনীহা। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ফলে অফিসারদের অনীহা, কলকাতাবাসীদের ফোর্ট উইলিয়াম কলেজের প্রতি অনীহা, গুরুত্ব নেই, এই কলেজ দিয়ে কোনো কাজ হবে না। অফিসাররা ভাষা শিখতে চাচ্ছে না, এই অঞ্চল লোকরা দেখছে তাদের কাছে তো এটা প্রয়োজন নেই, ইংরেজি না শিখলে তো চাকরি হবে না, যে কারণে সবাই কিন্তু হিন্দু কলেজের দিকে ছুটছে। এরপর আমরা দেখব যে হিন্দু কলেজ যত সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক হিন্দু কলেজ সামনের দিকে যতটা এগিয়ে যাবে, ফোর্ট উইলিয়াম কলেজ ততটা পিছনে পড়ে যাবে। ফোর্ট উইলিয়াম কলেজ আর ভালো চলে না। ব্রিটিশ গভর্নমেন্ট এই কলেজ নিয়ে চিন্তিত। ওদিকে ওই যে বিদ্যাসাগর, টকবকে যুবক, বিদ্যাসাগর উপাধি লাভ করে ফেলেছেন, 20 বছর বয়স। ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ দেখলেন এই যুবককে, টকবকে এই যুবক যে এত কম বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেছে, তাকে নিয়ে যদি বসানো যায় সংস্কৃত কলেজের
বিদ্যাসাগরে পড়াশোনা তো আমার সংস্কৃত কলেজে, সংস্কৃত কলেজ থেকে তাকে অফার করা হলো এবং তাকে নিয়ে এসে হেড পণ্ডিত করা হলো ফোর্ট উইলিয়াম কলেজে। বিদ্যাসাগর এলেন, এখানে জয়েন করলেন ফোর্ট উইলিয়াম কলেজে 1841 সাল, 42, 43, 44, 45, 46 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ গভর্নমেন্টকে জানিয়ে দিলেন গুড বাই, তোমার এই কলেজ নিয়ে থাকো, এই কলেজের কোনো ফিউচার নেই, আমি চলে গেলাম। আমার তো ডিমান্ড আছে ওই সংস্কৃত কলেজে যেখান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছি। সহকারী সম্পাদক পদে যেয়ে তিনি নিয়োগ লাভ করলেন, সেখানে জয়েন করলেন, শেষে প্রিন্সিপাল হলেন। তিনি নানামুখী কাজে ঝাঁপিয়ে পড়লেন বিদ্যাসাগর। এদিকে ফোর্ট উইলিয়াম কলেজ শূন্য। 47 গেল, 48, 49, 50, 51, 52, 53 পর্যন্ত গেল, আর চলে না ফোর্ট উইলিয়াম কলেজ। কি করে কলেজ নেই? শেষে নিরুপায় হয়ে 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে চিরতরে বন্ধ ঘোষণা করা হবে। এই হচ্ছে 54 বছরের ফোর্ট উইলিয়াম কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। সেখানকার তথ্য উপাত্ত দিয়ে কথা বলে দিলাম, এখান থেকে নোটটা করতে হবে, ভিডিওটা রাখবো এখানে, ঠিক আছে? এখন আসি, এখান থেকে সবাইকে আমি একটা কাজ দিলাম, এখান থেকে কমপক্ষে 100টি প্রশ্ন উত্তর তৈরি করতে হবে আজকের এই ক্লাস থেকে, ঠিক আছে? 100টি প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। প্রায় সবগুলো বিশেষ পরীক্ষায় প্রিলি রিটেন এখান থেকে প্রশ্ন আসে, ভাইভাতে পর্যন্ত জিজ্ঞেস করে। সামনে প্রাইমারি আছে, আরো পরীক্ষা আছে, সেগুলো নিয়ে সেগুলো সেসব জায়গা থেকে ওদের প্রশ্ন আসে। আজকে আমি ক্লাস আগাবো না, কালকে কিন্তু 6:30 সবকে সহযোগিতা চাই। তো আজকে আর কথা আগাতে চাচ্ছি না, এখানে শেষ করছি। সবাইকে ধৈর্য সহকারে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।